আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো সৈয়দ আহমদ কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা নিয়মিত ক্লাস নিয়ে আসছি। আজকে আমি পাঠদান করব। আমি মোহাম্মদ এনামুল হক রাসেল, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। অনার্স তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট সংখ্যাতাত্ত্বিক ভূগোল। এটি পরিসংখ্যান এবং একটি ছাত্রদের কাছে একটু কঠিন মনে হয়, তো আমি অত্যন্ত সহজভাবে প্রতিটা অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। তো আজকে আমি প্রথমের একটি অধ্যায় গণসংখ্যা নিবেশন, যেটাকে আমরা ইংরেজিতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে থাকি, এটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ভৌগোলিক বিভিন্ন ধরনের গবেষণায়, বিভিন্ন উপাত্ত সংগ্রহে বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজ ভূগোল ও পরিবেশ করে থাকে। এখানে আমাদের ভৌগোলিক বিভিন্ন ধরনের গবেষণামূলক প্রতিবেদন লিখতে হয়, রিসার্চ পেপার লিখতে হয়। এখানে যদি কোনো একজন ব্যক্তি বা কোনো একজন শিক্ষার্থী কোনো একটি এলাকায় গবেষণা করতে যান, তো সেখান থেকে বিভিন্ন ধরনের তথ্য এবং উপাত্ত সংগ্রহ করে নিয়ে আসে, অর্থাৎ কাঁচামাল সংগ্রহ করে নিয়ে আসে। এগুলোকে সে প্রক্রিয়াজাতকরণ করে একটি শ্রেণীবদ্ধভাবে নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজিয়ে নেয়। তাতে তার গবেষণার মূল যে কাজগুলো, এই কাজগুলো তার কাছে শ্রেণীবদ্ধ করতে, উপস্থাপন করতে অত্যন্ত সহজবোধ্য হয়। তোমরা অবশ্যই জানো যে কোনো একটি এলাকায় কোনো একজন গবেষক যখন গবেষণা করতে যায়, তখন সেখানকার উপাত্তগুলো এলোমেলো অবস্থায় থাকে। ধরো তুমি একটি প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের উপাত্ত সংগ্রহ করতে গেলে, তো সেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এলোমেলোভাবে তাদের মাঠে উপস্থিত হলো। তো সেখানে কিন্তু তাদের যে শ্রেণী, অর্থাৎ কে কোন শ্রেণীতে পড়ে, এটা কিন্তু বের করা খুবই কঠিন। তো এই গবেষক তার নিজের সুবিধা অনুসারে টেকনিক যদি প্রয়োগ করে যে কে কোন শ্রেণীতে পড়ো, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়া। অর্থাৎ প্রথম শ্রেণীতে এক লাইন, দ্বিতীয় শ্রেণীতে এক লাইন, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী আলাদা আলাদা লাইন তারা দাঁড়ালো। এবার তুমি আরেকটু টেকনিক প্রয়োগ করতে পারো, ছেলে মেয়ে আলাদা তুমি করতে পারো, অথবা তুমি ক্লাসের রোল ওয়াইজ আলাদা আলাদা শ্রেণী করতে পারো। এবং এগুলোকে আবার ক্লাসে বসানোর সময় প্রত্যেকটা বেঞ্চে 5 জন করে তুমি 1 থেকে 5 রোল, 6 থেকে 10 রোল, 11 থেকে 15 রোল, 16 থেকে 20 রোল, 21 থেকে 25 রোল, এভাবে কিন্তু ধারাবাহিকভাবে সাজাতে পারো। এই যে একটা শ্রেণীবিন্যাস, অর্থাৎ তথ্য বিশ্বের তথ্যগুলো প্রথমে এলোমেলো অবস্থায় থাকে। এই তথ্যগুলোকে গবেষক কি করেন, নিজের মতো করে সন্নিবেশ, অর্থাৎ তথ্য প্রক্রিয়াজাতকরণ করে এগুলোকে শ্রেণীবদ্ধ আকারে নিজের মতো করে সাজিয়ে নেন। এগুলোকে আমরা বলছি হচ্ছে গণসংখ্যা নিবেশন, যেটাকে ইংরেজিতে আমরা বলছি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো ঠিক আছে, এটার প্রথম যে আলোচনাটা আমরা দেখব, আমরা বললাম হচ্ছে এটাকে গণসংখ্যা নিবেশন। ঠিক আছে, ইংরেজিতে আমরা কি বলছি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এখানে আমরা দেখলাম যে তথ্য এবং উপাত্তগুলো কি অবস্থায় থাকে, এলোমেলো অবস্থায় থাকে। একজন গবেষক তার নিজের সুবিধা অনুসারে এগুলোকে শ্রেণীবদ্ধ আকারে বা
সুন্দরভাবে প্রক্রিয়াজাতকরণ করেন। ঠিক আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে গণসংখ্যা নিবেশন। এখানে এই গণসংখ্যা নিবেশনের কিছু ধাপ আমরা দেখব আর কি। এর বিভিন্ন অংশ আমরা দেখব হচ্ছে বিভিন্ন অংশ, অথবা কি আমরা বলবো হচ্ছে ধাপ। তো এখানে ধাপগুলো নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে আমরা দেখব 1 নাম্বার, তথ্যবিশ্বের উপাত্তগুলো প্রথমে এলোমেলো অবস্থায় থাকে। ধরো যে একটি বিষয়ের উপরে 40 জন শিক্ষার্থী পরীক্ষা দিল, তাহলে 40 জন 40 রকমের মার্ক পেতে পারে, অথবা একই ধরনের স্কোর কয়েকজন শিক্ষার্থী পেতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা দেখব হচ্ছে বিভিন্ন ধরনের স্কোর, উপাত্ত। ঠিক আছে, তো এখানে আমরা এই উপাত্তগুলোকে আমরা প্রথমে এখান থেকে বের করবো হচ্ছে পরিসর। ইংরেজি থেকে আমরা বলছি হচ্ছে রেঞ্জ। এই পরিসর বলতে বোঝাচ্ছে যে তথ্যবিশ্বের যে এলোমেলো স্কোরগুলো থাকবে সেখানে সর্বোচ্চ স্কোর থেকে যদি সর্বনিম্ন স্কোরটা বিয়োগ করা হয় তাহলে বের হবে কি পরিসর। ধরো যে সর্বোচ্চ স্কোর 80, অর্থাৎ 100 মার্কসের একটা বিষয় পরীক্ষা নেওয়া হলো, একজন শিক্ষার্থী সর্বোচ্চ মার্কস পেয়েছে কত 80, এবং সর্বনিম্ন কোন একজন শিক্ষার্থী পেয়েছে ধরে নেওয়া হচ্ছে 30। তাহলে এটা থেকে আমরা এটা যদি বিয়োগ করি কত বের হয় 50। এটাকে আমরা বলছি হচ্ছে পরিসর। তাহলে তথ্যবিশ্বের এলোমেলো স্কোর থেকে আমরা কি করব, সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোর বিয়োগ করব। এটা হচ্ছে সর্বোচ্চ স্কোর, এটা হচ্ছে কি সর্বনিম্ন স্কোর। বিয়োগ করলে যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে পরিসর। এটাকে আমরা বড় হাতের R দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এরপরে আমরা যেটা পাবো, ধরে নাও যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীরা কি করলো, তারা ক্লাসরুমে প্রবেশ করলো। ঠিক আছে, ক্লাসরুমে প্রবেশ করার পরে এখানে দেখা যাচ্ছে যে আমি বললাম যে তোমরা প্রত্যেক বেঞ্চে কি করবে, 1 থেকে 5 রোল, 6 থেকে 10 রোল, এভাবে ধারাবাহিকভাবে বসবে। ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে শ্রেণী, মাঝখানে যে ব্যবধানটুকু এটাকে আমরা বলছি হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে এই শ্রেণী ব্যবধানে দুটি আমরা অংশ দেখলাম। একটা হচ্ছে যেমন আমরা 1 থেকে 5 রোল, তারপরে 6 থেকে 10 রোল, 11 থেকে 15 রোল। ঠিক আছে, এখানে আমরা দেখলাম যে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। এটাকে আমরা শ্রেণী বলছি, এক একটা শ্রেণী, এই একটা শ্রেণী, এই একটা শ্রেণী, এই একটা শ্রেণী। 1 থেকে 5, 1 হচ্ছে এখানে নিম্ন সীমা, 5 হচ্ছে এখানে উচ্চ সীমা। শ্রেণী ব্যবধানের এখানে 6 হচ্ছে নিম্ন সীমা, 10 হচ্ছে উচ্চ সীমা, 11 হচ্ছে নিম্ন সীমা, 15 হচ্ছে উচ্চ সীমা। তো এভাবে প্রত্যেকটার মাঝখানে যে ব্যবধানটুকু আমরা দেখছি 1 থেকে 5, তাহলে 1 2 3 4 5, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সংখ্যা এখানে কাউন্ট হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 5। 6 থেকে আমরা স্টার্ট করব, 6 7 8 9 10, এখানেও 5, এখানে 11 থেকে 15 পর্যন্ত রয়েছে 5। এটাকে আমরা বলছি হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ গণসংখ্যা নিবেশনের তথ্য সারির যতগুলো সংখ্যা একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে, সে শ্রেণীতে আমরা অংশগুলো দেখলাম। একটা হচ্ছে নিম্ন সীমা আর একটা হচ্ছে উচ্চ সীমা। এরপরে দেখো যে
এটাকে আমরা আরেক নামে বলতে পারি শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যাপ্তিও বলতে পারি। ঠিক আছে, এরপর আমরা দেখব শ্রেণী সংখ্যা। 3 নাম্বার আমরা দেখব কি শ্রেণী সংখ্যা। এই শ্রেণী সংখ্যা আমরা বলছি যে একটি শ্রেণীতে ধরো যে 6 জোড়া বা 7 জোড়া বেঞ্চ আছে, তো এই বেঞ্চের যে সংখ্যাটা আমরা বলছি, এই সংখ্যাগুলো এগুলোকে আমরা বলি হচ্ছে শ্রেণীর সংখ্যা। ঠিক আছে, তো এই শ্রেণী সংখ্যার ক্ষেত্রে পরিসংখ্যানবিদদের যে একটা আমরা বলবো যে নিয়ম, যে আমরা যখন অঙ্ক করতে যাব এই শ্রেণী সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 25, সর্বনিম্ন 5টা হতে হবে এবং সর্বোচ্চ 25টা, অর্থাৎ 5-এর কম বা 25টার বেশি নেওয়া যাবে না। তো এই টেকনিক প্রয়োগ যখন আমরা করব তখন আমরা এটা সমান লিখতে পারি যে শ্রেণী সংখ্যা সমান, এর সূত্র আমরা দিতে পারি শ্রেণী সংখ্যা সমান হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান। তো এখান থেকে আমাদের বের হবে, যেমন ধরো যে এখানে পরিসর আমাদের কত বেরিয়েছিল 50, ঠিক আছে, শ্রেণী ব্যবধান ধরো যে এখানে মাঝখানে কত আছে 5, তাহলে এখানে ভাগ করে কত হলো 10, তাহলে শ্রেণী সংখ্যা হচ্ছে আমাদের 10। কিভাবে বের করলাম, পরিসর হচ্ছে এখানে 50, শ্রেণী ব্যবধান কত বের করলাম আমরা, এখানে 1 থেকে 5 মানে হচ্ছে 5টা আছে শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধান অঙ্কে সাধারণত দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হয়, তবে কত ধরবো সেক্ষেত্রে আমরা একটা টেকনিক প্রয়োগ করবো। যেহেতু শ্রেণী সংখ্যা সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 25 হতে হবে, এই কারণে আমরা একটা টেকনিক এখানে দেখব। দেখো আমরা এর সমান লিখব যে পরিসর ভাগ হচ্ছে 25, বি সমান লিখব হচ্ছে পরিসর ভাগ হচ্ছে 5। তো পরিসর এখানে হচ্ছে 50 ভাগ 25 অর্থাৎ 2, পরিসর 50 ভাগ 5 এখানে হচ্ছে 10। তাহলে 2 থেকে 10 এর মধ্যবর্তী সংখ্যা, 2 থেকে 10 এর মধ্যবর্তী সংখ্যা, ঠিক আছে, 2 থেকে 10 এর মধ্যবর্তী একটি সুবিধাজনক সংখ্যা। তো তুমি 10ও নিতে পারো, 2 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যে যেটা খুশি সেটাই কিন্তু সে শ্রেণী ব্যবধান ধরতে পারে। তো আমার যেটা সাজেস্ট সেটা হচ্ছে বির কাছাকাছি কোনো সংখ্যা নেওয়া, তবে সে সংখ্যাগুলো সুবিধাজনক সংখ্যা। আমরা এটা বলছি যে হিসাব করতে দ্রুত যেন আমরা পরপর সংখ্যাগুলো নিতে পারি। এক্ষেত্রে 5, 10, 15, 20, 25, 30 অর্থাৎ যে সংখ্যাগুলোর শেষে অর্থাৎ এককের ঘরের শূন্য আছে অথবা 5 আছে, ঠিক আছে, এককের ঘরের শূন্য আছে অথবা 5 আছে, এই জাতীয় সংখ্যাগুলো নিলে আমাদের হিসাবের সুবিধা। আমাদের আরেকটি জিনিস দেখতে হবে যে এই শ্রেণী ব্যবধান যখন আমরা অঙ্কে লিখব বা শ্রেণী ব্যাপ্তি লিখব, সেক্ষেত্রে আমরা কি করব, সর্বনিম্ন স্কোর থেকে আমরা স্টার্ট করব। এখানে আমি এমনি একটু দেখাচ্ছি যে এখানে যখন আমরা শ্রেণী ব্যবধান লিখব, যে শ্রেণী ব্যবধান এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ক্লাস ইন্টারভেল, ঠিক আছে। এখানে আমি একটা নমুনা দেখাচ্ছি। তো আমাদের সর্বনিম্ন স্কোর কত ছিল 30, তো 30 থেকে যখন আমরা স্টার্ট করব, 30 থেকে স্টার্ট করতে হবে, 30, তারপরে 31, 32, 33, 34 পর্যন্ত আমরা এখানে নিতে পারবো, ঠিক আছে। এরপর আমরা 35 থেকে 35, 36, 37, 38, 39 পর্যন্ত নিতে পারবো। এক্ষেত্রে একটি জিনিস দেখো যে শ্রেণী ব্যবধান নেওয়ার ক্ষেত্রে দুটি পদ্ধতি আছে। একটিকে আমরা বলছি হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি, আরেকটি হচ্ছে বহির্ভূত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি আমরা বলছি এটা যে যখন আমরা
স্কোরগুলো কাউন্ট করবো অর্থাৎ ট্যালি মার্ক করতে যাবো, সেক্ষেত্রে আমরা দেখব যে এটাকে আমরা যেমন 30 থেকে 34, 35 থেকে 39, এই 34কে কিন্তু আবার পরে রিপিট করা হয়নি। তো যে সংখ্যাটা আমরা নিচে রিপিট করব না, পরের সংখ্যা থেকে স্টার্ট করব, সেটাকে আমরা বলতে হচ্ছে এটা অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতি আমরা এখানে একটা দেখাবো, শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভেল, এটাই আমরা দেখাবো। 30 থেকে এখানে লিখবো হচ্ছে 35, আবার 35 থেকে লিখবো এখানে 40। এখানে দেখো এটাকে আমরা বলছি হচ্ছে বহির্ভূত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতি। তাহলে বহির্ভূত পদ্ধতি এখানে দেখো যে সর্বনিম্ন স্কোর থেকে তুমি স্টার্ট করতে পারো, অথবা সর্বনিম্ন স্কোরের একটু আগে থেকে তোমার সুবিধাজনক সংখ্যা স্টার্ট করতে পারো। ধরে নাও সর্বনিম্ন স্কোর আছে 21, তাহলে তোমার সুবিধার্থে তুমি 20 থেকে স্টার্ট করতে পারো, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 40, 30 থেকে 35। এইভাবে আমরা সংখ্যাগুলো দিতে পারি। 30 থেকে 35, 35 থেকে 40, আবার 40 থেকে 45। এখানে আমাদের এটাকে আমরা বলছি বহির্ভূত পদ্ধতি। তবে সংখ্যা কাউন্টের ক্ষেত্রে আমাদের এটা একটু খেয়াল করতে হবে যে যখন আমরা এখানে দেখো যে স্কোরের মধ্যে যদি আমরা 35 পাই, ঠিক আছে, 35 একজন ছাত্র মার্ক পেল, সেটা আমরা 35 কোন ঘরে কাউন্ট করব? 35 তো এই ঘরে আছে, এই ঘরে আছে। নিয়ম হচ্ছে বহির্ভূত পদ্ধতির ক্ষেত্রে যে সর্বনিম্ন অর্থাৎ নিম্ন সীমায় যেখানে থাকবে, যে ঘরে যে শ্রেণীতে নিম্ন সীমায় প্রকাশ করা হবে, সেখানে যে এটা কাউন্ট হবে। অর্থাৎ এই 35 এই ঘরে না হয়ে নিচের ঘরে আসবে, এখানে আমরা একটা ট্যালি করব। ঠিক আছে শিক্ষার্থীরা, আবার একটু দেখো যে 35 স্কোরটা যখন আমরা কাউন্ট করব, 35 কাউন্ট করব নিচের ঘরে, উপরে না। আবার 40 যখন আমরা পাবো, তখন 40টা কাউন্ট করবো কোনটা? নিচের ঘরে। অর্থাৎ 30 থেকে 35 মানে 35-এর আগ পর্যন্ত সংখ্যা কাউন্ট হবে, 35 থেকে 40 মানে 40-এর আগ পর্যন্ত সংখ্যা কাউন্ট হবে। আর অন্তর্ভুক্ত পদ্ধতির সুবিধা হচ্ছে যে যে ঘরে আছে সেই ঘরে তুমি কাউন্ট করতে পারো। অর্থাৎ 30 থেকে 34 মধ্যে যারা যারা থাকবে এই ঘরে আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দেখলাম শ্রেণী ব্যবধানের পদ্ধতি। এরপরে আমাদের অংশ আছে আমাদের ট্যালি মার্ক। এটাকে আমরা বলছি হচ্ছে ট্যালি মার্ক। এখানে ট্যালি চিহ্ন বলে থাকে, এরকম বাঁকা চিহ্ন। ট্যালি মার্ক এটা যখন আমরা আদিম যুগে যদি আমরা ফিরে যাই, যখন আদিম যুগের মানুষ পশু পাখি শিকার করত, তারা কি করত যে কাঠি গনে গনে তারা হিসাব করত। ঠিক আছে, এটাকে আমরা বলতে চাচ্ছি এইটা ট্যালি। অর্থাৎ কাঠিগুলো কি করতো, ধরে নাও 4টা পাখি তারা শিকার করেছেন বা পশু শিকার করেছেন, এরপরে 5 নাম্বারটা কি করলো, এভাবে কেটে দিল, অথবা এদিক থেকে কেটে দিল, কেটে দিয়ে এটাকে আঁটি বেঁধে দিল যে আমরা এখানে 5টা শিকার করেছি। আবার তারা পুনরায় যখন শিকার করবে, আবার তারা এভাবে কাউন্ট করতে থাকবে। যখন 4-এর পরে 5 নাম্বার হবে, তখন আবার তারা এভাবে আঁটি বেঁধে দিবে। এটাকে আমরা বলছি হচ্ছে ট্যালি মার্ক। অর্থাৎ সংখ্যাগুলো কাউন্ট করে করে যে যে ঘরে থাকবে সে ঘরে স্কোরগুলো আমরা একটা একটা করে এভাবে ট্যালি মার্ক করব। যখন 4-এর পরে 5 নাম্বার আমরা সংখ্যা কাউন্ট করব, তখন আমরা এভাবে কেটে দেব। যখন আমরা 6 নাম্বার করব, তখন আবার একটা একটা করে করব। আবার 5টা হলে আমরা ওই 5 নাম্বারটা দিয়ে ঘিরো দিয়ে দিব। ঠিক আছে, যেন ওই কাঠিটা অর্থাৎ আটিটা শক্তভাবে বেঁধে থাকে, এটা ছুটে না যায়, পরবর্তীতে আমাদের হিসাবের সুবিধা হবে। এটা আমরা দেখলাম যে এখানে, তাহলে প্রথমে এখানে দেখো যে প্রথমে আমরা করলাম কি শ্রেণী ব্যবধান, এটাকে আমরা বলছি হচ্ছে ক্লাস ইন্টারভেল। ঠিক আছে, এরপরে আমরা এখানে দেখো এটা আমরা শ্রেণীর মধ্যবিন্দু করবো। ঠিক আছে, শ্রেণীর, এরপর আমরা শিখব হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। এটাকে আমরা বলছি হচ্ছে মিড পয়েন্ট অফ ক্লাস। এটাকে আমরা কি বলি? মিড পয়েন্ট অফ ক্লাস। শ্রেণীর মধ্যবিন্দু বলতে আমরা যেটা বুঝি
যে শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে দেখো যে শ্রেণীর নিম্ন সীমা ধরে নাও হচ্ছে 30 থেকে এটা কত 34, ঠিক আছে। তো নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2, নিম্ন সীমা অর্থাৎ 30 যোগ উচ্চ সীমা কত 34 সমান সমান কত হলো 64 ভাগ হচ্ছে 2 সমান সমান কত হবে 32। আমরা এভাবে কিন্তু এটা ক্যালকুলেশন করে নেব, আমরা ডাইরেক্ট বসাবো কত 32। এরপরে ধরো যে এখানে থাকলো যে 35 থেকে আসে হচ্ছে 39, এখানে কত হবে? এখানে একটা জিনিস খেয়াল, এখানে আবার 40 থেকে ধরো যে থাকলো 44, 45 থেকে এখানে 49। আমরা একটু টেকনিক প্রয়োগ করব। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু আমরা কাকে বলছি? শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ হচ্ছে 2। এখানে সূত্র লিখে দিই যে শ্রেণীর নিম্ন সীমা যোগ শ্রেণীর উচ্চ সীমা ভাগ কত 2। তাহলে নিম্ন সীমা হচ্ছে 30 যোগ হচ্ছে 34, আমরা দিলাম হচ্ছে ভাগ 2 সমান সমান আমরা কত পেলাম 32। তো এখানে আমরা প্রত্যেকটা এভাবে যোগ করে করে যদি যাই তাহলে আমাদের সময় বেশি লাগবে। সেক্ষেত্রে আমরা টেকনিক প্রয়োগ করব। মাঝখানে কত ব্যবধান আছে? এখানে 5 ব্যবধান, 30 থেকে 40 5, 35 থেকে 39 5, এখানে প্রত্যেকটার মধ্যে 5 ব্যবধান আছে। ওই কারণে আমরা কি করব, এই প্রথমটা হিসাব করে পরেরগুলো 5 যোগ করে যাবো। অর্থাৎ 32 আর 5 আমরা লিখতে পারি হচ্ছে কত 37, 37 আর 5 হচ্ছে 42, তারপরে 47, এভাবে আমরা পরপর লিখে যেতে পারি। শ্রেণীর মধ্যবিন্দু চলে গেল। এরপরে আমরা শিখলাম কি, ট্যালিমার্ক শিখেছি, ট্যালিমার্কের পরে আমরা গণসংখ্যা যেটা এইগুলো যোগ করে লিখবো, এটা হচ্ছে গণসংখ্যা যেটা আমরা বলছি, এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। এখানে যদি 10টা হয় 10 লিখব, ঠিক আছে। এরপর আমরা শিখবো হচ্ছে যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা এটাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ইংরেজিতে আমরা এটা সংক্ষেপে আমরা কি বলে সিএফ দ্বারা প্রকাশ করতে পারি, যোজিত গণসংখ্যা। অর্থাৎ গণসংখ্যার ঘরের যে সংখ্যাগুলো থাকবে তা প্রথমটা কাউন্ট করে তা পরপর যোগ করে যখন আমরা সংখ্যাটা ঘরে প্রকাশ করব তখন সেটাকে আমরা বলবো যোজিত গণসংখ্যা। যেমন ধরো ফ্রিকোয়েন্সিতে এর আমরা সিএফ প্রকাশ করব। এখানে ধরো 2, তারপর ধরো যে 4, এখানে 8, এখানে 7, এখানে আছে 2। তাহলে সিএফ আমরা কিভাবে লিখবো? এই 2টা প্রথমে লিখবো, 2 আর 4 কত হয় 6, 6 আর 8 হচ্ছে 14, 14 আর 7 হচ্ছে 21, 21 আর 2 হচ্ছে 23। এভাবে আমরা পরপর যোগ করে যাব। এটাকে আমরা বলছি হচ্ছে যোজিত গণসংখ্যা। এই যোজিত গণসংখ্যাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা আমরা দেখব, একটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, একটা হচ্ছে মানের নিম্নক্রম। এটাকে আমরা ইউএফসি দ্বারা প্রকাশ করতে পারি, আপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা এলএফসি অর্থাৎ লো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা দেখব যে সিএফটা আমরা ভাগ করব। সিএফটা এখানে দেখো যে এটাকে আমরা ইউএফসি বলছি, এবার এলএফসি যেটা আমরা বসাবো আর কি। এখান থেকে আমরা শিখব কিভাবে শিখব, যে এখানে নিচের যে যোগফলটা উপরে আমরা 23 এখানে আমরা লিখতে পারি। এই 23 থেকে সোজা গণসংখ্যার 2 বাদ দেব, কত থাকবে 21। 21 থেকে 4 বাদ দিলে কত থাকে 17। ঠিক আছে। আবার 17 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত থাকে 9। 9 থেকে 7 বিয়োগ করলে থাকে হচ্ছে 2। এটাকে আমরা বিয়োগ করে লিখতে পারি। আবার আরেকটা পদ্ধতি আছে যোগ করে নিচ থেকে, যেমন এই 2টা আমরা এখানে লিখলাম, 2 আর 7 9,
9 আর 8 হচ্ছে 17, 17 আর 4 হচ্ছে 21, 21 আর 2 23। আমরা এভাবে প্রকাশ করতে পারি। তো আজকে আমরা যেটা শিখলাম যে গণসংখ্যা নিবেশন বলতে কি বুঝি, যে তথ্য বিশ্বের তথ্যগুলো এলোমেলো অবস্থায় থাকবে, একজন গবেষক তথ্যগুলো নিজের মতো করে শ্রেণীবদ্ধ করে সুন্দরভাবে সাজিয়ে টালি আকারে ছকে উপস্থাপন করবে, সেটাকে আমরা বলতে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে আমরা শিখলাম কি কি, এর বেশ কিছু ধাপ। আমি আবার একটু ধাপগুলো লিখে দেখাচ্ছি। যেখানে প্রথমে আমরা বের করব বড় সংখ্যা ও ছোট সংখ্যা, ঠিক আছে, এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ আমরা বের করব হচ্ছে পরিসর। 3 নম্বর কাজ আমরা বের করব শ্রেণী ব্যবধান। 4 নম্বর বের করব হচ্ছে শ্রেণীর সংখ্যা। এরপরে যখন আমরা ছকে যাব আর কি, তখন আমরা শ্রেণী ব্যবধান অলরেডি শিখেছি, শ্রেণীর মধ্যবিন্দু আমাদের জানতে হবে। 6 নম্বর আমরা ট্যালিমার্ক লিখলাম। 7 নম্বর হচ্ছে আমরা এটাকে সংখ্যায় প্রকাশ করব গণসংখ্যা দিয়ে। 8 নম্বর হচ্ছে যোজিত গণসংখ্যা, ঠিক আছে, এটাকে আমরা রেঞ্জ বলে থাকি, এটাকে আমরা বলে হচ্ছে ক্লাস ইন্টারভেল, ঠিক আছে। এগুলো আমাদের সংক্ষেপে রূপগুলো শিখতে হবে। এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, শ্রেণী সংখ্যা। এটা আমরা স্টার্সের যে সূত্রর মতে আমরা এটা এভাবে লিখতে পারি, 1 + 3.33 log n দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে আমরা বলি হচ্ছে মিড পয়েন্ট অফ ক্লাস, ট্যালিমার্ক, ট্যালি চিহ্ন, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলছি, আর এটাকে আমরা বলছি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি যে এলোমেলো স্কোর থাকবে, সেখান থেকে বড় সংখ্যা ছোট সংখ্যা বের করবে। এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যখন আমরা বের করব তখন বের হবে হচ্ছে পরিসর। আমরা শ্রেণী ব্যবধান ধরে নেব, কত ধরে নেব সেক্ষেত্রে আমি বলেছি যে সর্বনিম্ন শ্রেণী সংখ্যার ক্ষেত্রে যেহেতু রেঞ্জ দেওয়া আছে 5 এবং সর্বোচ্চ 25, তাহলে এই পরিসরকে আমরা 5 বা 25 দিয়ে ভাগ করে মধ্যবর্তী একটি সুবিধাজনক সংখ্যা এখানে ধরে নেব। সেখান থেকে আমরা শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, এখান থেকে আমরা শ্রেণী সংখ্যা বের করতে পারি। শ্রেণীর মধ্যবিন্দু আমরা বের করব, শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। ট্যালিমার্ক আমরা সংখ্যাগুলো কাউন্ট করে করে লিখব। আমি বলেছি যে সংখ্যাগুলো লিখবো যখন 4 এর পরে 5 নাম্বার হবে তখন এটি আমরা বেঁধে বেঁধে দেবো, এভাবে অর্থাৎ 1 2 3 4 5 নাম্বার এভাবে। গণসংখ্যা এগুলো আমরা সংখ্যায় প্রকাশ করব এবং গণসংখ্যার সংখ্যাগুলো পরপর যোগ করে যেটা বের করবো সেটাকে আমরা বলছি হচ্ছে যোজিত গণসংখ্যা। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অধ্যায় ভালোভাবে চর্চা করবে এবং পরবর্তী ক্লাসে আমি একটি সরাসরি অঙ্ক করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের স্বাস্থ্যবিধি যেটা আমরা বলছি যেটা মেনে চলবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে। আশা করি তোমরা অবশ্যই ভালো করতে পারবে। ধৈর্য ধারণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।